নমস্কার, গ্লোব টিভির ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরা তন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। মন অর্থাৎ চিত্ত তখনই ভয়হীন, ভাবনাহীন থাকে যখন রণজিৎদার মতন এমন একজন মানুষ আমাদের পাশে থাকেন। রণজিৎদার অনুষ্ঠান মানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা। বর্তমান সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ, এবং এটি একটি সমস্যায় পরিণত হয়েছে। বিয়ে হচ্ছে, কিন্তু যত না বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে, বা বিয়ে হতে চাইছে না, লেট ম্যারেজ হচ্ছে, বা দেরিতে হলেও সেই বিয়ে ভেঙে যাচ্ছে। দীর্ঘদিনের প্রেম, বিয়ের পরে সেই বিয়ে টিকছে না। কেন হচ্ছে? কিছু বছর আগেও তো এই সমস্যাগুলো হতো না, এখন কেন হচ্ছে? আজকে এই বিষয় নিয়ে আমরা রণজিৎদার কাছ থেকে বিস্তারিত শুনবো যে জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কিরকম থাকলে বিয়ে নিয়ে এই ধরনের এত সমস্যায় মানুষ এখন জর্জরিত হয়ে যাচ্ছে, ঠিক কি কারণ। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি শ্রী রণজিৎ শাস্ত্রী আদি এনার সঙ্গে কথা বলতে চান ফোনে, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, যিনি জ্যোতিষ ও তন্ত্র মতে যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। স্বাগত দাদা আরো আরেকবার আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, সেটা কিন্তু দর্শক শ্রোতা বন্ধুরা অনুরোধ করেছেন যে দাদা যদি এই বিষয়টি আজকে আমাদের সামনে তুলে ধরেন, যে বিষয় আজকালকার দিনে একটা সমস্যায় পর্যবসিত হয়েছে, বিবাহ। বিবাহ টিকছে না কেন? অনেক কারণ। একটা বিবাহ আমরা যে জায়গা থেকে দেখে থাকি, জন্মছকে ইন জেনারেল সপ্তম ভাব থেকে আমরা বিবাহ দেখে থাকি। এবার দেখতে হবে সপ্তম ভাবের অবস্থান এবং সপ্তম পতির অবস্থান, বিভিন্ন একটা ক্রাইটেরিয়া তো রয়েছে। সপ্তম ভাবের নক্ষত্র, নবাংশ চক্রটা বিচার করতে হবে। এই জায়গাগুলো তো ইন জেনারেল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে মানুষের মানসিকতা পরিবর্তন ঘটছে, ছেলে মেয়েদের মানসিকতা পরিবর্তন ঘটছে। তার বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখে এসেছি, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এই নিয়ে আছে, বিবাহ না টেকার মূল কারণগুলোর মধ্যে 50 থেকে 70% কারণের মধ্যে চলে আসছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সটার্নাল অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার। এই জায়গাটা এখন খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? এখানে মানসিক চাহিদাটা সব থেকে বড় কাজ করছে। অর্থাৎ আগে আমরা বিবাহ বিচার করতে গেলে, আমরা কথাটা বলাটা ভুল, আমি যেটা দেখে এসেছি ইন জেনারেল বেসিক্যালি সবাই এটা করতো, কিন্তু এখন আমি এটা করি একটু ডিফারেন্ট ভাবে। বিবাহ বিচার করতে গেলে সপ্তম ভাবটাকে দেখতাম, কিন্তু এখন যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সপ্তমের সঙ্গে চতুর্থ আর পঞ্চম ভাবটাকেও দেখতে হচ্ছে। যেটা যদি আমার কোন জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধু সেই ভাবকে কেন্দ্র করে বিচার যদি কোথাও স্কিপ করে যায় বা ভুল করে যায়, তাহলে অদূর ভবিষ্যতে সেই ম্যারিড কাপলটার ক্ষেত্রে হয়তো একটা অশান্তির আবহাওয়া তৈরি হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমার কাছে অভিযোগ এসছে যে গুণের মধ্যে তো মানে জটক বিচার করেছিলাম, কেউ বলেছিল রাজজটক, কেউ বলেছিল 64 গুণের মধ্যে এতগুলো গুণ মিলে গেছে, বিবাহিত জীবন সুখের হবে। কিন্তু এক্ষেত্রে কেন বিবাহিত জীবন সুখের হচ্ছে না? এই যে বিবাহিত জীবন সুখের না হওয়া, সেই তার পেছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পঞ্চম আর চতুর্থ ভাব। চতুর্থ ভাবটাও খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু আলোচনা করে এসেছিলাম। চতুর্থ ভাব কি হয়? চতুর্থ ভাব থেকে আমাদের গৃহ ভাবটাকে ইন্ডিকেশন দেয়। অর্থাৎ দেখে নিতে হবে যে বাস্তুতে কোথাও ফল্ট আছে কিনা। ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, বাস্তুতে যদি আমরা এবার আসি, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট যদি ডিস্টারবেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন কিন্তু সমস্যা দেখা দেবে। তার সাথে সাথে কি চতুর্থ ভাব, বন্ধু ভাব, বন্ধু ভাবের মধ্যে যদি বিবাহের ক্ষেত্রে আসে, তাহলে বন্ধুর প্ররোচনায় সেক্ষেত্রে বিবাহের সমস্যা দেখা দেবে।
চতুর্থ ভাব মাতৃভাব, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মায়েরা, সে জাতক হোক বা জাতিকা হোক, ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক, মায়েরা তাদের সংসার জীবনে কিছু ইন্টারফেয়ার করে। ব্যক্তিগতভাবে সে তার মেয়েকে বিয়ে দেওয়ার পরেও সে আর সংসারে কানেক্টেড, বা ছেলের মায়ের ক্ষেত্রেও দেখা গেছে যে নবাগতা বধূর ওপর ছেলের মায়ের একটি প্রভাব মারাত্মকভাবে বিস্তার হচ্ছে, যার ফলে জাতিকাটি অসহ্যকর একটি জীবনে পরিণত হচ্ছে। তাহলে এই ফোর্থ হাউস কিন্তু অনেকাংশে বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী। জন্ম ছকে যাদের ফোর্থ হাউস খারাপ আছে তাদেরকে প্রথমেই ভেবে নিতে হবে যে ফোর্থ হাউস খারাপ যেমন একাডেমিক কোয়ালিফিকেশন দেয় না, ফোর্থ হাউস খারাপ থাকলে যেরকম বাস্তুতে একটি দোষ পড়ে, ফোর্থ হাউস খারাপ থাকলে সঠিক বন্ধু বান্ধব পাওয়া যায় না, সেই রকমই ফোর্থ হাউস খারাপ মানে আফটার ম্যারেড বাড়ি থেকে কিন্তু সমস্যা তৈরি হবে বিবাহের জন্য। কেউ কেউ সেই সমস্যাটাকে মেনে নিয়ে মুখ বুঝে চলে, তাকে বলা হয় সংসার গতানুগতিক ভাবে চলছে। কেউ মানতে পারে না, সে সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় একটা আলাদা বসত তৈরি করলো, ফ্ল্যাট কিনলো কিংবা বাড়ি কিনলো, আলাদা ভাবে গেল। আবার যাদের জন্মছকে সেখানে রবি মঙ্গল পাপ গ্রহ চলছে বা গোচরে খারাপ গ্রহ এসছে, সেক্ষেত্রে একটি ডিভোর্স ফাইলিং হলো। সেক্ষেত্রে ডিভোর্সটা সাকসেসফুল হবে কিনা, ডিভোর্সটা হবে কিনা সেটাও দাঁড়িয়ে রয়েছে কিন্তু মঙ্গলের ট্রানজিটের উপর আর বৃহস্পতির দৃষ্টির উপর। অর্থাৎ একটা ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে কিন্তু গোটা সপ্তম ভাবটিকে পূর্ণ বিচার করা সম্ভব না। সেই জন্য বিবাহের সমস্যা কিন্তু নানান দিক থেকে আসতে পারে। আগে শুধু সপ্তম ভাবকে বিচার করে ধরা হতো, এখন কিন্তু শুধু সেই সপ্তম ভাব না, একাদশ ভাবও বিবাহের সমস্যা, দশম ভাবও। কর্ম, হাজবেন্ড যখন চাকরিতে যাচ্ছে তখন ওয়াইফ বাড়িতে রয়েছে, এবার হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে, যখন দেখা যাচ্ছে যে হাজবেন্ড বাড়িতে রয়েছে সেই ক্ষেত্রে ওয়াইফ তাকে ডিউটির জন্য বেরিয়ে যেতে হচ্ছে। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাতেও কিন্তু হাজবেন্ড ওয়াইফের একটা গ্যাপ তৈরি হচ্ছে। এটা আলোচনা চলবে, ফোন ধরতে ধরতে আমাদের আলোচনা চলবে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন। সৌরভ চক্রবর্তী ঠাকুর, তাই তো? জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 17 অক্টোবর 1982। জন্ম সময় বেলা 10টা 10, রাত্রি 10টা 10। জন্মস্থান কলকাতা। যে কোনো একটি প্রশ্ন করবেন। দেখে নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট জায়গাটা আমি দেখে বলে দিচ্ছি। ছেলের জন্মবার ছিল রবিবার, তাই তো? তুলা রাশি, মিথুন লগ্ন, জানেন তো? 7ই নক্ষত্র, সেটাও নিশ্চয়ই জানেন। এবং জন্ম ছকে দেখা যাচ্ছে শুক্র নিচস্থ। ওরে বাবা, ছেলের পূর্ণ কালসর্প দোষ আছে, তাহলে সেটাও জানেন। লগ্নের মধ্যে রাহু, সপ্তম ভাবে কেতু, এবং চন্দ্র, শনি, রবি, বৃহস্পতি একসাথে কোথায় পঞ্চম স্থানে বসে রয়েছে। এই যে চন্দ্র, শনি, রবি, বৃহস্পতি পঞ্চম স্থানে বসে রয়েছে, এই পঞ্চম স্থানে বসে থাকার জন্য ছেলে কিন্তু কোনোভাবে মানসিক দিক থেকে শান্তি পাবে না। তারপর কি রয়েছে, এই লগ্নে রাহু, সপ্তমে কেতু। এই লগ্নে রাহু, সপ্তমে কেতু থাকার জন্য এই ছেলে কিন্তু বিবাহিত জীবন মারাত্মক সমস্যা দেবে। যেটা একটু আগেই বলেছি, সপ্তমের কেতু, সপ্তমে যদি পাপ গ্রহ থাকে তাহলে সেই ছেলের জীবনে, বিবাহিত জীবনে মারাত্মক কিছু সমস্যা দেখা দেয়। এবং এই কালসর্পদোষ, কালসর্পদোষ যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে, আপনার ছেলে কিন্তু পূর্ণ কালসর্পদোষ রয়েছে। পূর্ণ কালসর্পদোষ থাকলে ছেলেদের ক্ষেত্রে কেরিয়ার গ্রাফের কিন্তু উন্নতি হয় না। জন্ম 82 সাল বললেন, তাই তো? মোটামুটি ওই 41 বছরের কাছে বয়স আসতে যাচ্ছে, 41 এর কাছে আসতে যাচ্ছে, তাই তো? এখনো অব্দি দেখবেন কেরিয়ার প্রচন্ড আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ কালসর্পদোষ কিন্তু কেরিয়ারের পথে বিশাল বাধা সৃষ্টি করে। জিনিস যেগুলো বললাম, যা যা বললাম, সেগুলো আপনার ছেলের সাথে ঘটছে? আমি একটু আগে আপনাকে কি বললাম? ফার্স্ট যেটা বললাম, কেরিয়ার আপস এন্ড ডাউন, কেরিয়ার মনের মতন হবে না কালসর্পদোষ থাকার জন্য। কেরিয়ারের জায়গাটা প্রচন্ড বাধাযুক্ত হবে। একটু আগেই আপনাকে এই কথাটা বলছি, এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে। লাইভে আমি যেটা বলছি, আপনার মতন অনেক হাজার হাজার দর্শক শুনছে।
আমি যেটা বললাম ফার্স্টেই এই কথা যে কালসর্পদোষে আক্রান্ত আপনার ছেলে। কালসর্পদোষ যদি এই ছকের মধ্যে না প্রতিকার ব্যবস্থা করা হয়, কেরিয়ার গ্রাফ দাঁড়াবে না। কেরিয়ার নিয়ে আপনার ছেলে কখনোই দাঁড়াতে পারেনি, এটা প্রথমেই বলেছি। তো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার ছেলের সাথে কতদূর মিলল সেটা জানতে চাই। প্রথম আগে জানবো। একটা কথা বুঝতে হবে, একটা কথা বুঝতে হবে, আমি একদম একদম হবে না তো। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি এই কথাটা। এই যে জায়গাটা, কেন এই জায়গাটা হচ্ছে, কালসর্পদোষ আপনাকে উঠতে দেবে না। যখন তারা সিদ্ধান্ত, গ্রহের সিদ্ধান্ত যে আপনার ছেলেকে উঠতে দেব না, তাহলে তাকে কিছু ভাবে আটকাতে হবে। হয় পায়ে বেরি দাও, নয় কোমরে দড়ি দাও, নয়তো হাত পা বেঁধে ফেলে রাখো, মানে আটকাবে, গ্রহ উঠতে দেবে না। তাহলে কেতু আছে যেহেতু, কেতু দেয় গুপ্ত শত্রু। আমার অনুষ্ঠানে আমি বহুবার আলোচনা করেছি, গুপ্ত শত্রুতার জন্য আপনার ছেলের কেরিয়ার উঠতে পারছে না। কালসর্পদোষের প্রতিকার, দশমপতি ভাগ্যপতির প্রতিকার না করলে এই ছেলের কেরিয়ার কোনোদিনও দাঁড়াবে না। এবং যেহেতু বুধটা কেতুযুক্ত, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ছেলে, প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তার মূল্যায়ন, মানে তার বিদ্যা বুদ্ধির মূল্যায়ন সে কোনোদিনও পাবে না। এর প্রতিকার অবশ্যই করান, নাহলে যা আছে 41 বছর বয়সেও বলছেন কেরিয়ার গঠন করতে পারেনি, তাহলে 50-এ কেরিয়ার গঠন করবে কি? আপনারাও কিরকম? এটাকে নিয়ে কেন আপনারা চেষ্টা করেননি? আপনাকে চেষ্টা করতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে। সঠিক বিচার যেমন হয়েছে, প্রতিকারও আমার কাছে রয়েছে। যদি সম্ভব হয় সঠিকভাবে প্রতিকার করুন। শুধু বিচার করে সমাধান পাওয়া যায় না। একদম প্র্যাকটিক্যাল কথা বললাম। এই বিষয়ে আমার সঞ্চারিকা আপনাকে সাহায্য করে দিচ্ছে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সমস্যাটাকে পুষে না রেখে সমস্যার সমাধানের পথে হাঁটবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে বুকিং নাম্বার রয়েছে। যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, এছাড়াও 8276853043, 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাট, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর। এবং যে কথাটা সবসময় বলি যে দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি যে বুকিং নাম্বার দুটো স্ক্রলে যাচ্ছে, যে দুটো আমি বারবার বলছি, সেই দুটো মিলিয়ে নিয়ে ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করুন। এবং যাদের চেম্বারে আসতে অসুবিধা রয়েছে সেক্ষেত্রেও সমস্যা নেই, দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। এবং যাদের জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে জানা নেই, সেক্ষেত্রেও দাদা কিন্তু কোনো সমস্যার জায়গায় রাখেননি, কারণ হোরাতন্ত্রের মাধ্যমে দাদা তার সম্পূর্ণ পুষ্টি বানিয়ে বিচার করে থাকেন। দাদা, আমরা একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন। আচ্ছা, বেশ বেশ, ছেলের নামটা বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 14-10-2003। বেশ, জন্ম সময় বেলা 11টা 11:04। জন্মস্থান বলুন? কলকাতা। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? কিরকম লাগে অনুষ্ঠান? কিরকম লাগে অনুষ্ঠান? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। সৌভিক দাস, তাই তো? সৌভিক দাস, প্রথমেই তো বলি ছেলের বৃষ রাশি, ধনু লগ্ন, জানেন তো? বৃষ রাশি, ধনু লগ্ন, সেক্ষেত্রে কিন্তু ছেলের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চন্দ্রটা ক্লিষ্ট। দেখবেন ছেলের হরোস্কোপের মধ্যে শনি আর রাহুর মাঝখানে চন্দ্র পড়েছে, বৃষ রাশি, চন্দ্র ক্লিষ্ট। তার সাথে সাথে দেখা যাচ্ছে রবি বুধ, বুদ্ধি আছে ছেলের, কিন্তু আপনার বুদ্ধি আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে লগ্নের তৃতীয় মঙ্গল, নিজের জেদ এবং নিজের ভুলের জন্য, চন্দ্রটা যেহেতু বিঘ্নিত, নিজের কিছু কিছু ছোট ছোট ভুলের জন্য নিজের জায়গা, কেরিয়ারের জায়গা তৈরি করতে ছেলে পারবে না। এবং পড়াশোনার ক্ষেত্রেও 2003-এ জন্ম, মোটামুটি 20 বছর 21 বছরের কাছে বয়স হতে যাচ্ছে ছেলের। এবার পড়াশোনা, কেরিয়ার সবকিছু করেও এগোতে পারছে না।
কেন পারছে না দেখতে হবে। একাদশে কেতুর সঙ্গে শুক্র বসে রয়েছে এবং পঞ্চম ভাবে রাহু। এই পঞ্চম ভাবে রাহুটাও সর্বনাশ করে দিচ্ছে। ক্যারিয়ারের জায়গা ছেড়ে আপনার এগোতে পারছে না। পঞ্চমে রাহুর জন্য খুব খামখেয়ালি এবং এই চন্দ্রটা শনি আর রাহুর মাঝখানে হওয়ায় খুব ফ্রাস্ট্রেটেড। এই ছেলেও খুব ফ্রাস্ট্রেটেড। একটু আগে বলেছিলাম সেক্ষেত্রে ছিল চন্দ্রটা মঙ্গল আর রাহুর কানেকশনে ছিল। এক্ষেত্রে দেখবেন আপনার ছেলে বৃষ রাশির ছেলে, রাহু আর শনির মধ্যবর্তী পড়ে গেছে চন্দ্র। দুটি পাপ গ্রহের মধ্যে যদি চন্দ্র ক্লিষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু ছেলে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। জ্ঞান বিদ্যা বুদ্ধি সব থাকা সত্ত্বেও সেই জায়গায় সে অ্যাপ্লাই করতে পারছে না। কি হচ্ছে আপনার ছেলের সম্বন্ধে, কি বিষয় জানতে চাইছেন, বা আমি যেটা বললাম তার সঙ্গে আপনার ছেলের কতটা মিলছে? সবটাই মিলেছে। বলুন আপনার প্রশ্নটা একটু শুনি। কেন চাকরি হচ্ছে না? ছেলেতে খামখেয়ালি। তারপর সৌভিক, এস দিয়ে নাম শুরু, ওর রাশিচক্রের সাথে নামটাও কিন্তু সুটেবল নয়। ওর রাশিচক্রের সাথে নামটাও সুটেবল নয়। ঠিক আছে, এটা বলে রাখলাম। এবং আপনার বাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে, আরেকটি কথা আমাকে ছোট্ট ভাবে বলবেন, দক্ষিণ দিকটা, আপনার বাড়ির দক্ষিণ দিক কিন্তু একটু বাস্তুজনিত সমস্যা পাবেন। দক্ষিণ দিকে কি আছে বাড়িতে? দক্ষিণ দিকের অধিপতি মঙ্গল। দক্ষিণ দিকে যদি অশুভ জিনিস থাকে ভালো, দক্ষিণ দিকে কিন্তু শুভ জিনিস পড়ে গেলে বাড়িতে বাধা সৃষ্টি করবে। কি সমস্যা? দক্ষিণ দিকে কি আছে বাড়িতে? দক্ষিণ পাটে ভাড়া বাড়ি, যে ঘরেই থাকুন সেটাই আপনার বাস্তু। তার দক্ষিণ দিকে কি আছে? দক্ষিণ দিকে বাড়ির তো পাশে বাড়ি থাকবে। আপনার যে ঘরটা, তার ঘরের দক্ষিণ পজিশনে কি আছে? কোন রকম ভাবে শুভ, মানে ঠাকুর ঘর পড়েছে কিংবা জলের জায়গা পড়েছে, এরকম কিছু পড়েছে? হ্যাঁ, পুজো টুজো ওখানে হয়। আমি একটু আগেই যেটা বললাম, দক্ষিণ দিকটা হচ্ছে আমরা বলি জমের দোয়া, দক্ষিণ দ্বার, তাই তো? দক্ষিণ দিকে আপনি ঈশ্বর পুজো অর্চনা সমস্ত সামগ্রী বা পুজোর দিক করা হচ্ছে। দক্ষিণ দিক তো পুজোর দিক নয়। আমি তো বলছি এখানে বাস্তু দোষ আমি দেখতে পাচ্ছি, যে ছেলের বাস্তু দোষ আছে। কারণ আমি শুধু জ্যোতিষ মতে না, তন্ত্র মতেও কিছু গণনা করি লাইভ অনুষ্ঠানে। দক্ষিণ দিকে সমস্যা, ঠাকুরের জন্য তো ঈশান দিক রয়েছে আমাদের, তো আপনি দক্ষিণ দিকে গেলেন উল্টো দিকে, আরো তো ছেলের ক্যারিয়ার তৈরি হচ্ছে না। জন্ম ছকে একে বাধা, তার মধ্যে আপনার বাস্তু যে বাড়িতেই থাকে, ভাড়া বাড়ি হোক, সবাই জীবনে কেউ শুরুর থেকেই নিজের বাড়ি হয় না, কিন্তু ভাড়া বাড়িতেও আমাকে ঠাকুর রাখার জন্য একটা ছোট্ট পজিশন করতে হয়, উত্তর দিক, পূর্ব দিক কিংবা ঈশান কোণ। আপনি ঠাকুরের সামগ্রী পূজা অর্চনা নিয়ে চলে যাচ্ছেন দক্ষিণ দিকে, যেটাই করুক না কেন বাড়ির কিন্তু দক্ষিণ দিক বাস্তুতে বাধা। সামগ্রী আছে কিন্তু ঠাকুর রাখা আছে, মানে সিংহাসনটা আছে পূর্ব দিকে। হ্যাঁ, কিন্তু পূজা অর্চনার পাঠটা দক্ষিণ দিকে করেন কেন? দক্ষিণ দিকে কি পুজো, শুভ পুজোর পাঠ? বলছি তো দক্ষিণ দিক আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুভ পুজো অর্চনার পাঠ কিন্তু দক্ষিণ দিক হয় না। ঠিক আছে, দক্ষিণ দিকে যে সমস্ত ছোটখাটো পূজা অর্চনার কাজগুলো যেগুলো করেন, সেই জায়গাটাকে আগে আপনাকে অ্যাভয়েড করতেই হবে। না হলে এখানে কিন্তু বাস্তু আপনার ছেলেকে ক্যারিয়ারে দাঁড় করাতে দিচ্ছে না। তার মধ্যে চন্দ্র শনি, এই দুটি জায়গা কিন্তু আপনাকে ডিস্টার্ব দিয়ে দিচ্ছে ছেলের। ঠিক আছে, এই জায়গা প্রতিকার করতেই হবে, না হলে কিন্তু ক্যারিয়ার গঠন হবে না। বোঝা গেল? হ্যাঁ, ক্যারিয়ারই গঠন হবে না, সরকারি চাকরির প্রশ্ন করছেন। সত্যি আপনারা লাইভে ফোনে পান মানে সবাইকে ফোনে পাওয়া মানে সরকারি চাকরি অ্যাভেলেবেল। সরকারি ছাড়া কি আর চাকরি হয় না? যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছে তারা ক্যারিয়ারে দাঁড়াতে পারেনি? আগে ক্যারিয়ার গঠনের জায়গা দেখুন, তারপর সরকারি চাকরির প্রত্যাশা করবেন। আগে ক্যারিয়ার গঠন করুন। দাদা, আমরা বিবাহের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, চতুর্থ ঘরের কি ইম্পর্টেন্স? এই যে চতুর্থ ঘরের ইম্পর্টেন্স, এই ছেলে বিয়ে করে এসে কখনোই মায়ের সাথে থাকতে পারবে না, কারণ ফোর্থ হাউস এক্ষেত্রে চতুর্থ ঘরের জায়গায় এসে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, গৃহ যার ডিস্টারবেন্স, মানে তার জন্মছকে চতুর্থ ভাব ডিস্টারবেন্স হচ্ছে। এই ছেলে চতুর্থ ভাব কিন্তু ডিস্টারবেন্স হয়ে গেছে। চতুর্থ ভাব ডিস্টারবেন্স থাকা মানে সে বিবাহের পর বাবা মাকে ছেড়ে কিন্তু সে বেরিয়ে আসবে। বিশেষ করে মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক দেয় না, ডিস্টারবেন্স থাকে। এবং চতুর্থ ভাব যদি প্রভাবশালী হয়ে থাকে তাহলে সেই মা সংসারের মধ্যে প্রবেশ করবে, যার জন্য সংসারে অশান্তি হবে। কিন্তু যেহেতু এখানে চতুর্থ ভাবে রাহুটা এখানে যেহেতু বাধক জায়গায় দাঁড়িয়ে গেছে, ক্যারিয়ার তো গঠন দিচ্ছেই না, ওর বিবাহের পর
ও সেই জায়গায় যা হোক করে কেরিয়ার যখন গঠন হবে, ও বিবাহের পর সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাবে, এমনকি বাবা মার সঙ্গে সম্পর্ক রাখাও দায়গ্রস্ত হয়ে যাবে, বাবা মার সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখবে না। সত্যি দাদার কথা যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর বাচনভঙ্গিতে এবং এত কনফিডেন্সের সঙ্গে একজন মানুষই কিন্তু বলতে পারেন যিনি কিনা সেই শাস্ত্রটি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্টই তার পড়াশোনা রয়েছে। আলোচনাটা করছি কি করে, একদমই আমি বললাম তো বাড়ির দক্ষিণ দিকটা ডিস্টার্বেন্স, উনি পুজো অর্চনা করেন জমের দুয়ারে, দক্ষিণ দিকে পূজা অর্চনা স্থান, ঠাকুরের সিংহাসনটা রেখেছে পূর্ব দিকে, ঠাকুরকে তুলে নিয়ে গিয়ে বা ঠাকুরের যাবতীয় পূজা অর্চনা কাজ হয় দক্ষিণ দিকে, বা দক্ষিণ দিকে যেখানে আমরা শ্রাদ্ধ শান্তির কাজ করি, মৃত কাজ করা হয় দক্ষিণ দিকে, মুখ ঘুরিয়ে প্রদীপটা রাখা হয়, সেখানে উনি পূজা অর্চনা করছে দক্ষিণ দিক। অর্থাৎ আমি মঙ্গলকে পুরো 12টা বাজিয়ে দিচ্ছি, যার জন্য ইয়ং ছেড়ে কেরিয়ার গঠন করতে পারছে না। মঙ্গল যদি আমার 12টা বেজে যায়, মঙ্গলের পাওয়ার যদি না থাকে, যুবক বয়সে কোন রকম উন্নতি করা সম্ভব নয়। ভাগ্য, কর্ম, চেষ্টা সব মিলে কিন্তু ফলটা পাওয়া যায়, তার সঙ্গে গ্রহটাও কিন্তু আছে। আমার বাড়িতে যদি আমি ভুল প্লেসমেন্টে কোনো কিছু জায়গা রাখি বাস্তুতে, সেটারও কিন্তু ফল আমাদেরকেই ভোগ করতে হবে। আপনার বাড়ি যেখানে আপনি থাকেন, সেটা ভাড়া হোক কিংবা নিজের হোক, বাড়ির ভুল বাস্তু থাকলে সেই ভাড়াটের উন্নতি হয় না। দাদা একটা ফোন নিয়ে নিই আমরা, অবশ্যই, এবং এটাই অনুষ্ঠানের শেষ ফোন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? একটু জোরে বলবেন ম্যাডাম। আমার নাম মনিকা মল্লিক। হ্যাঁ মনিকা বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ আমি আমার সম্পর্কেই জানতে। বেশ, জন্ম তারিখ বলুন। 11ই নভেম্বর 1995। হ্যাঁ, জন্ম সময়? টাইম হচ্ছে রাত 11টা 25। রাত 11টা 25। জন্মস্থান? হাবড়া। হাবড়া। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান দেখা হয় সব সময়। হ্যাঁ, থ্যাংক ইউ। কিরকম লাগে যদি একটু বলেন? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে। কেন খুব ভালো লাগে? স্যার যে কথাগুলি বলেন সেগুলো সত্যি খুব উনি জেনে শুনে জিনিসটা বলেন, এবং আমরা যেহেতু উল্টো দিক থেকে দেখছি, আমাদের সেই জিনিসটা খুবই ভালো লাগে। হ্যাঁ একদমই তাই। আপনি একজন একনিষ্ঠ ভক্ত এবং শ্রোতা দাদা, সেটা শুনেই মনে হলো যে আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন, এবং এটা স্বীকার করতে আপনি বাধ্য হচ্ছেন যে কতখানি দক্ষতা থাকলে একটা বিষয় সম্পর্কে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কতখানি দক্ষতা থাকলে এইভাবে এত জোর গলায়, এত কনফিডেন্সের সঙ্গে হবেই কি হবে না এটা বলা যায়, তাই তো? হ্যাঁ, এবার আপনি শুনতে থাকুন। থ্যাংক ইউ। জন্ম তারিখ হচ্ছে 11ই নভেম্বর 1995 সাল, রাত্রি 11টা 25, তাই তো? এবং জন্মবার ছিল শনিবার। সময় যেহেতু একদম শেষ লগ্নে, একটু তাড়াতাড়ি বলছি, সেগুলোকে একটু মিলিয়ে নাও। আচ্ছা, মিথুন রাশি কর্কট লগ্ন, তাই তো? মিথুন রাশি কর্কট লগ্ন। তোমার হরোস্কোপ তুমি জানো, তোমার হরোস্কোপেও গন্ডগোলটা কোথায়? চতুর্থ ভাবে গন্ডগোল। চতুর্থ ভাবে মেয়েদের হরোস্কোপে কি আছে? জাতিকা। তুমি জাতিকা চার্ট বিচার করতে হবে। সুতরাং 4th হাউস জাতিকার যদি থাকে রবি বুধ রাহু, রবি বুধ রাহু, তার সঙ্গে পঞ্চমী হচ্ছে শুক্র মঙ্গল বৃহস্পতি। তুমি তোমার 4th হাউসে ডিস্টারবেন্স পাওয়ার জন্য কোনোদিনও কারোর কাছ থেকে সঠিক মূল্যায়ন পাবে না। 4th হাউস দেয় হচ্ছে বন্ধু ভাগ্য। এক্ষেত্রে বন্ধু ভাগ্য যেহেতু পঞ্চম আর চতুর্থ একসাথে কানেকশন দিচ্ছে, চতুর্থে রবি নিচস্থ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবন তোমার খুব খারাপ, কখনো সঠিক তুমি মূল্যায়ন পাওনি। সঠিক পরিমাণ বন্ধুত্বের সম্পর্ক বলো বা ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণ অশান্তি পাবে, ভুল বোঝাবুঝি পাবে। তুমি সমস্ত মানুষের কাছ থেকে তোমাকে খুব সন্দেহের নজরে দেখা হয়, তোমাকে বোঝার ক্ষমতা খুব কম, কারণ পঞ্চম স্থানটা যেহেতু ড্যামেজ হয়ে গেছে মঙ্গল শুক্র বৃহস্পতি, অর্থাৎ তোমার কোনো শান্তি নেই। বন্ধু বান্ধবের স্তর, ব্যক্তিগত জীবন অশান্তিপূর্ণ। ঠিক না ভুল? শুনতে পেলাম না? একদমই ঠিক বলেছেন, একদমই ঠিকই বলেছেন। চতুর্থ ভাব তো সর্বনাশ করে দেবে। খুব প্রিয় ব্যক্তি কাছ থেকে সরে যাবে। একদম লাইভ অনুষ্ঠানে এই কথাটা বলে রাখলাম। রণজিৎ শাস্ত্রী যখন বলে সেটা ব্যর্থ হয় না, পারফেক্ট ভাবে বলে রাখলাম। প্রিয় ব্যক্তির থেকে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু কপালে থাকবে না। প্রতিকার না করলে এটা কন্টিনিউ, এটা তোমার বার্থ চার্ট বললাম আমি। একদমই তাই। হাতে আজকে আর একদমই সময় নেই, তাই যাওয়ার আগে বলে দিয়ে যাই, যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সঙ্গে যোগাযোগ করবেন, নিজেকে সমস্যা থেকে দূর করে একটা সুন্দর জীবন দেবেন, তার জন্য দেখুন বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9874110320। এছাড়াও রয়েছে 827685
3043। দাদার চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাট, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। এবং যেটা সবসময় বলি, দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজে পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয় সরাসরি বুকিং নাম্বার মিলিয়ে যোগাযোগ করবেন। এবং যাদের জন্ম তারিখ, জন্ম সময় নেই, সেক্ষেত্রে হোরা তন্ত্রের মাধ্যমে দাদা বিচার বিশ্লেষণ করে থাকেন। এবং চেম্বারে যেতে অসুবিধা হলে অনলাইন প্রেডিকশনেরও ব্যবস্থা রয়েছে। দাদা, আজকে তো আর টোটকা বলার কোনো অবকাশই হলো না। দর্শক শ্রোতা বন্ধুরা এত উদ্গ্রীব হয়ে থাকে যে কখন রণজিৎ দা আসবে এবং রণজিৎ দার কাছে আমরা আমাদের মনের কথা উজাড় করে বলবো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চিন্তা করবেন না, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।